সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় জঙ্গিবাদের এক দশক। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ কে মোহাম্মদ আলী শিকদার। আমাদের আরেকজন অতিথি আছেন, আমরা যথাসময় পরিচয় করিয়ে দেব, এখনো আসেননি। আমরা শিরোনাম আলোচনায় যাওয়ার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। ভেজাল প্যারাসিটামল খেয়ে ৭৬ শিশু মৃত্যুর ঘটনায় ২৩ বছর পর আরেক ওষুধ কোম্পানির পরিচালক সহ ৬ জনের ১০ বছর করে কারাদণ্ড, শাস্তি পর্যাপ্ত নয়, মন্তব্য ওষুধ প্রযুক্তিবিদদের। সরকারিভাবে হজ যাত্রার দ্বিতীয় দিনে চরম অব্যবস্থাপনা, ভিসা না পাওয়ায় সকালের ফ্লাইটে যেতে পারেননি ৪১৯ জন যাত্রী, দিনভর ভোগান্তি। মোবাইল ফোন চুরির অভিযোগে রাজধানীর হাজারীবাগে এক কিশোরকে পিটিয়ে হত্যা, ৩ ছাত্রলীগ কর্মী আটক। চাঁদপুরে শোক দিবসে চাঁদা না পেয়ে হামলায় জড়িত আরো ২ জন, নৌপথে ঢাকায় পালিয়ে আসার সময় গ্রেপ্তার। এবং দেশ জুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার ১০ বছরেও শেষ হয়নি সব মামলার বিচার কাজ, সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের শেষ শিরোনাম যেটি ছিল এবং আজকের দিবসটির কথা আমরা জানি, ২০০৫ সালের ১৭ই আগস্ট দেশে জঙ্গিবাদের কথা বিভিন্ন সময় বলা হচ্ছিল। আমরা যদি একটু পেছনের ২০০৫ সালের আরেকটু পেছনের দিকে তাকাই, আমরা দেখি জঙ্গিবাদের কথা বলা হচ্ছিল, কিন্তু ২০০৫ সালের আজকের দিনেই প্রথম প্রকাশ্যভাবে বা ব্যাপকভাবে দেশের যে জঙ্গিবাদীরা তারা তাদের অস্তিত্বের কথা জানান দেয়। একসাথে ৬৩ জেলায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তো আজকের আমাদের যে শিরোনামটি ছিল যে ১০ বছরের শেষে অনেক মামলার বিচার, আমরা দেখি যে আমি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার আপনাকে দিয়ে শুরু করবো আলোচনা, যে তখন যেই মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো আমরা জানি প্রায় ১৬০টির মতো মামলা হয়েছিল। গত বছর মানে ২০১৪ সালে আমরা আজকের দিনেই আলোচনা করেছিলাম, তখন ওই মামলার একটা পরিসংখ্যান দিয়েছিলাম, বলেছিলাম এখনো ঝুলে আছে ৫৯টি মামলা, মানে ঝুলে আছে মানে বিচারাধীন আছে। আজকে যখন আমি আবার ১ বছর পরে একই দিবসে আলোচনা করতে বসছি, আজকের পত্রিকার শিরোনাম ঝুলে আছে ৫৮টি মামলা। মানে ১ বছরে মাত্র একটি মামলা নিম্ন আদালতে আরেকটি বিচার কাজ সম্পন্ন হয়েছে, এবং সেটি হয়েছে মাত্র সপ্তাহখানেক আগে, গত ১০ই আগস্ট সম্ভবত রাজবাড়ির একটি মামলা নিষ্পত্তি হয়েছে। তো মামলাগুলো এগোচ্ছে না, এবং আমরা দেখি যে মামলাগুলো এগোচ্ছে না শুধু এই ২০০৫ সালের যে সিরিজ বোমা হামলা সেটা না, তার আগে এবং তার পরে আরো অসংখ্য মামলা হয়েছে, সেগুলো এগোচ্ছে না। এইটা নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। এই জঙ্গিবাদ বা উগ্র ধর্মান্ধ যে জঙ্গি গোষ্ঠী, এটি বাংলাদেশের জননিরাপত্তা বলেন বা রাষ্ট্রীয় নিরাপত্তা বলেন, তার জন্য একটি কনস্ট্যান্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং কোনো কোনো সময় আমাদের কাছে মনে হয় এটা বোধহয় একটি রাষ্ট্রের জন্য নিরাপত্তার হুমকিও সৃষ্টি করছে। এই দৃষ্টিকোণ থেকে আপনি যেভাবে শুরু করলেন যে ২০০৫ সালের ১৭ই আগস্ট ৬৩টি জেলায় একযোগে ৫২৫টি স্থানে বোমা বিস্ফোরিত হয়, তো আপনি মামলার কথা শুরু করছেন। আমি যেহেতু আইনের বিষয়টি একটু আমার সাবজেক্ট নয়, আমি ওখানে যাব না, তবে তারপরেও আমরা পর্যবেক্ষক হিসাবে যেটা দেখি, আমাদের যে আইনের প্রক্রিয়া এবং আইনের প্রক্রিয়ায় আমাদের রাষ্ট্রের বা সরকারের বিভিন্ন পর্যায়ের যে কর্মকর্তারা জড়িত আছেন, সেই আপনার ইনভেস্টিগেটিং অফিসার থেকে শুরু করে তারপরে প্রসিকিউটর থেকে শুরু করে তারপরে তো আমাদের মামলার জট আছেই। তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের প্রসিকিউটর যারা থাকেন, সরকারি উকিল যারা আছেন, তাদের ভয়ানক দুর্বলতা আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম খবর আমরা পেয়েছি পত্রপত্রিকা এবং অন্য সোর্সে যে এই ইনভেস্টিগেটিং অফিসার
এবং এই সরকারি আইনজীবী যারা আছেন তাদের নানা রকমের গাফিলতি এবং তাদের সক্ষমতার অভাব, তাদের আন্তরিকতার অভাবের কারণে এই যে সাক্ষীদের তারা কোর্টে হাজির করতে পারছে না। এই সব কিছু মিলে একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বা একজন পর্যবেক্ষক হিসেবে আমার কাছে মনে হয়, যেটি আপনাকে আমি প্রথমেই বললাম যে এটি আমাদের কোনো কোনো সময় আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি তাহলে বলবো যে এই আমাদের বর্তমানে যে আইনি প্রক্রিয়া এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যারা আছেন তাদের সক্ষমতা দুটোই ভয়ানক ঘাটতি। আইন রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় বলে থাকেন যে আমরা তো ধরে তাদের এই কথাটার মধ্যে সত্যতা আছে। আমি আজকেও একটি পরিসংখ্যান দেখে এলাম আমি আপনার এখানে আসার আগে। এই 2009 সালে আমাদের সন্ত্রাস দমন আইনটি হওয়ার পরে যাদের অ্যারেস্ট করেছিল তার থেকে 255 জন বা 56 জনকে তারা বিভিন্ন সময় ওই জামিন পেয়ে যায়। জামিন পাওয়ার পরে তাদের প্রায় অর্ধেকেরও বেশি এখন আর তাদের কোনো নাই, ট্রেস নাই। এবং তাদের পক্ষে যারা জামিন নিয়েছেন যে আইনজীবীগণ তাদের কাছে কোনো জবাবদিহিতা, আজকের পত্রিকার রিপোর্ট আছে সম্ভবত 500 মানে তাদের হদিস নাই, মানে তারা কোথায় চলে গেছে। তাহলে এখন দেখেন সব জায়গায় কিন্তু ঘাটতি দেখা যাচ্ছে। যেটা আমি বলেছি সেখানে তো বললামই। তারপরে এই যে জামিন হয়ে যাচ্ছে, বড় বড় সন্ত্রাসীদের, দাগি সন্ত্রাসীদের কিন্তু জামিন হয়ে যাচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনার রাজীবকে যখন হত্যা করা হলো তখন একজনকে অ্যারেস্ট করা হয়েছিল ফারাবি নাম করে, তাকে জামিন পেয়ে গেল হাইকোর্ট থেকে। সে কিন্তু তার বিরুদ্ধে আবার অভিযোগ উঠলো যে অভিজিৎ হত্যার দায়ে সে জড়িত, তাকে এখন গ্রেপ্তার করা হয়েছে। তারপর দেখেন এই যে 5 মাস আগে নিলয়কে যে হত্যা করা হলো, এই নিলয়কে হত্যা করার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হলো, যদিও সেটা পুলিশের মানে ক্রেডিট না, আমাদের জনসাধারণের পক্ষ থেকে 2 জনে তাকে ধরেছে। তো তারপরে তাদের জবানবন্দি দিল তারা, এবং তারা বললেন যে তারা নির্দেশিত হয়ে কাজটি করেছেন। অ্যাকচুয়ালি তারা নিজেরা জানেন না যে ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে সে কি অপরাধ করেছে, সে জানেন না। তো যার নির্দেশনায় এই হত্যাকাণ্ডটি তারা ঘটালো, এই 2 জন, তাদের কিন্তু আমাদের পুলিশ বাহিনী এখনো ধরতে পারেনি। সুতরাং আপনি যেভাবে শুরু করেছেন, আমাদের প্রত্যেকটি প্রক্রিয়ার ভিতরে ভয়ানক দুর্বলতা, ভয়ানক ঘাটতি। সেজন্য কিন্তু আমরা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এখন আমরা বলছি যে অন্যান্য দেশে, ভারতে বলেন, আমি আসার আগে দেখে আসলাম, ভারতে, পাকিস্তানে, ইভেন আপনার মালয়েশিয়ায়, ইভেন আপনার শ্রীলঙ্কায়, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রে তারা মোকাবেলা করছে। এবং এই যে একটি জঙ্গি তৎপরতা কিন্তু একেবারে ডিফারেন্ট ডাইমেনশন। ইভেন আমি আইনজ্ঞ না হয়েও আমার কাছে মনে হয় যে এই যে সাক্ষ্য আইন বা ইত্যাদি যেগুলো আছে, এদের মাধ্যমে এখন যে টেকনোলজি, প্রযুক্তি তারা ব্যবহার করছে, তাদের কি আদৌ আইনে মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া যাবে কিনা, সেই বিষয়টি আমাদের কিন্তু প্রশ্ন উঠছে আমাদের মনের মধ্যে। সে কারণে কিন্তু আমরা বলছি যে এই সমস্ত দেশের যে উদাহরণ রয়েছে আমাদের সামনে, যে এরকম একটা ঘটনা ঘটার পরে তারা কিন্তু পরবর্তীতে এই ঘটনাটাকে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করতে পারে তার জন্য কিন্তু একটি তারা চিন্তা করেন, এবং আধুনিক বা ফোর্সের যদি প্রয়োজন হয় নতুন করে সেই ফোর্সও তারা সৃষ্টি করেছেন। দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার 9/11 পরে তারা কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি ফোর্স সৃষ্টি করলো। আপনার ভারতে যে 2008 সালে যে বোম্বাই তাজ হোটেলে যে ঘটনাটি ঘটলো, তারপরে কিন্তু তারা তাদের যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড আছে সেখানে তারা সুপার কমান্ডো ফোর্স তৈরি করছে এখন। যদিও সেই সুপার কমান্ডো ফোর্স এখনও, আমি দেখে আসলাম একটু আগেই, এখনও রেডি না, বাট তারা অর্গানাইজ করেছেন, তার জন্য আলাদা সেপারেট আইন করেছেন, করে সেই সুপার কমান্ডো ফোর্স তারা তৈরি করছেন। কারণ তারা দেখছেন যে তাদের যে বর্তমান কমান্ডো ফোর্স আছে, সেনাবাহিনীর যে কমান্ডো ফোর্স আছে, সেই কমান্ডো ফোর্সও যথাসময়ে রিয়াকশন করে তারা যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন। তারপরে কিন্তু 166 জন লোক ওই সন্ত্রাসীদের গুলিতে বা ওই হোটেলে মৃত্যুবরণ করে, এবং 11 ঘন্টা লেগেছিল এই ভারতীয় সেনাবাহিনীর যে কমান্ডো ফোর্স আছে, যারা যুদ্ধক্ষেত্রে কমান্ডো বাহিনী হিসেবে কাজ করে, তাদের এই জঙ্গিরা কিন্তু মাত্র 10 জন ছিল সংখ্যায়, তাদেরকে দমন করার জন্য। সুতরাং এই সমস্ত অভিজ্ঞতা থেকে যেটা আমাদের কাছে এখন আসছে, আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে জঙ্গি তৎপরতা, সেটা আমরা কিন্তু আমাদের যে বাস্তব পরিস্থিতি এবং যে সেটা দেশের যে বিশ্ব অঙ্গনের জঙ্গি তৎপরতা, আঞ্চলিক এবং বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা ইত্যাদি সব কিছু মিলে আমরা কিন্তু এই জঙ্গি তৎপরতা থেকে বা এদেরকে
থেকে সহজে যে একেবারে আমরা মুক্ত হয়ে যাব, উদ্বেগ মুক্ত হয়ে যাব, সেরকম কোনো সেই অবস্থায় আমরা নাই কিন্তু। জি হ্যাঁ, জি, আমি আসবো, আমি একটু আসি শিক্ষাবিদের কাছে। আপনারা তো এই বিষয়গুলো অবশ্যই পড়ান, তো আপনাদেরও তো গবেষণা আছে, আপনারা কিভাবে দেখেন এই বিষয়গুলো, যে আমাদের এই যে জঙ্গি দমনের জন্য অভিযান চলছে, জঙ্গি ধরা হচ্ছে, ছাড়া পেয়ে যাচ্ছে, জামিন হচ্ছে, কেউ কেউ আবার 2-3 বার ধরা হচ্ছে, আবার ছাড়া পেয়ে যাচ্ছে, একেবারে ভিসিএস সার্কেল একটা, তো এটার তো কোনো সুরাহা হচ্ছে না। অফকোর্স নট। দুটো জিনিস এখানে, একটি হচ্ছে যে আপনার প্রথম যেটি আমরা আমাদের মতো দেশে তো প্রতিষ্ঠান, আমরা বারবারই বলছি যে প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট হয়নি নানা কারণে, এগুলো বিস্তারিত বলছি না, কিন্তু প্রাতিষ্ঠানিক যে ডেভেলপমেন্ট সেটা তো একটা বড় ঘাটতি আছে, আমি ব্যাখ্যা করব। আর দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে যে পলিটিক্যাল কমিটমেন্ট। সেই দুটো জিনিসের সমন্বয় যদি না হয়, দুটোই যদি সমানভাবে না চলে, তাহলে কিন্তু এই যে যেই সময়টা আমরা এখন বসবাস করছি, আইএস এর যে বড় নেটওয়ার্ক এবং সারা পৃথিবী আইএস মানে প্রচুর টাকা, প্রচুর তেল, প্রচুর মানে স্বর্ণ, মানে তাদের হাতে আছে এখন, এবং যেভাবে নেটওয়ার্ক করছে, আপনি পিস টিভির মতো টিভিতে সেখানে ফান্ড রেজ করছে, তারা জাকাতের নামে, তারা আইএস কে দেওয়ার জন্য, কিংবা আপনার এই জিহাদি অ্যাক্টিভিটিসকে সমর্থন। তো এরকম একটা জায়গায় বসবাস করে আপনি যদি সঠিকভাবে আপনার প্ল্যানিং, সঠিকভাবে আমি মানে বলছি যে আপনার পলিটিক্যাল কমিটমেন্ট এবং ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট দুটো যদি না হয়, তাহলে আপনি এটা করতে পারবেন না। এবং উদাহরণ দিচ্ছি আপনাকে, যেমন আপনি যেহেতু আমাকে এই সাবজেক্টের সাথে রিলেট করে বলতে বললেন, আমরা কিন্তু একাধিকবার বলেছি যে এই যে জাস্টিস সিস্টেমটার কত বড় দুর্বলতা। মানে আপনি 1763-তে সিজার বেকারিয়া, যে ক্লাসিক্যাল ক্রিমিনোলজিস্টের জনক বলি আমরা, সেই 1763 সালে তিনি বলে গেছিলেন ইটালিতে যে ওই যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এবং তিনি যেটা বলেছিলেন যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, যেটা ছাড়া আসলে জুডিশিয়ারি। এখন আমাদের আজকে 2015-তে আমরা কিন্তু এখনো সেই তিমিরে আছি, এখনো কিন্তু সেটা কার্যকর হয়নি। তারপরে মানে মহদলী ভাই যেগুলো বলেছেন, এগুলো নতুন করে বলার কিছু নাই, যে আপনার লোয়ার কোর্টের যে আপনার করাপশন, তারপরে যে ভিসা সার্কেল, তারপরে পলিটিসাইজেশন, এই যে সমস্ত বিষয়গুলো আছে, এর মধ্য দিয়ে আপনি যেভাবে চলার কথা সেটা চলছে না। সো আলটিমেটলি এই যে 58টা 59-এর কথা বলছেন আপনি, যে 58 বছরের মাত্র আমি এই ফাঁকে আপনাকে এখানে থামিয়ে আমি একটু আমানুল্লাহ কবির ভাইকে পরিচয় করিয়ে দিই। আমানুল্লাহ কবির ভাই আমাদের এখানে এসেছেন, সিনিয়র সম্পাদক bdnews24.com এর আমাদের আরেকজন অতিথি। কবির ভাই, আমাদের আজকের শিরোনাম, যেটা আজকের আলোচনা, জঙ্গিবাদের 1 দশক। আপনি জানেন আজকের তারিখটা 17ই আগস্ট 2005 সালের আজকের দিনে সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা হয়েছিল। সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, এবং আমরা আলোচনা করছিলাম যে অনেকগুলো মামলারই 10 বছরও বিচার হয়নি। 160টি মামলা হয়েছিল, এর মধ্যে গত বছর অবস্থা ছিল 59টি মামলা তখনও ঝুলেছিল। আজকে 1 বছরে মাত্র 1টি মামলা নিষ্পত্তি হয়েছে, এখনো 58টি মামলা ঝুলে আছে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং ডক্টর জিয়া বলছিলেন। জি, আপনি বলুন। জি, তো আলটিমেটলি এই যে দেখেন, আমরা বলছি যে এই কোর্ট সিস্টেম বা জুডিশিয়ারি সিস্টেমটার অবস্থা আমরা কম বেশি জানি, এটার সংস্কার বা এটাকে র্যাপিড কোনো অ্যাকশন নেওয়া একাধিকবার বলার পরেও হচ্ছে না। সেকেন্ড যেটা প্রিজনে আপনি দেখেন, এই প্রিজনের দুর্বলতার কারণে বলা হচ্ছে যে ওখানে জঙ্গি যারা যাচ্ছে, তারা ওখানে বসে বসে তারা কিভাবে জঙ্গি মানে ছাড়িয়ে নেওয়া যায় সেখান থেকে, এবং এটা আমরা দেখেছি। বলা হয় যে জেলে বসে তারা বেতন ভাতা পাচ্ছে। আলটিমেটলি তারা হুকুম দিচ্ছেন, তাদের দল পরিচালনা করছেন। তার মানে যেটাকে কারেকশন সেন্টার বলা হয়, সেই কারেকশন সেন্টারের চেহারাটা আলটিমেটলি ওখানে নতুন করে জঙ্গিবাদ তৈরি বা অন্য অপরাধী তৈরির কারখানা বলা যায়, নতুন আস্তানা হচ্ছে। কবির ভাই, এই বিষয়ে আপনি কিছু বলবেন? যে আমরা এই বিষয়গুলো বলছিলাম, জঙ্গিবাদের অবস্থা নিয়ে আমরা যেগুলি কথা বলছিলাম, আপনি এই বিষয়ে কি বলবেন? মানে গত 10 বছর ধরে চলছে, বা তার আগের থেকেও চলছে, সবকিছু নিয়ে। জঙ্গিবাদ তো এখন সারা বিশ্বেই তো জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এবং খুব ইন্টারেস্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জঙ্গিবাদটা বিস্তার লাভ করছে মূলত কিন্তু মুসলিম কান্ট্রিগুলোতে, এবং আমাদের দেশটাও কিন্তু মুসলমান প্রধান দেশ, এবং সেই দিক থেকে কিন্তু আমরা বলতে পারি যে ভালনারেবল, আমাদের দেশটা ভালনারেবল, আমরা এটা বলতে পারি। এখন আপনি দেখেন মানে, এবং এই যে জঙ্গিবাদ যেটা, এটা মূলত তো যারা মানে মুসলমান
তারাই এই জঙ্গিবাদটা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এখানে এই জঙ্গিবাদ ধর্মের নামে, মানে ধর্মের নামে কিন্তু জঙ্গিবাদটা ছড়ানো উগ্ররা। হয়েছে। এক্স্যাক্টলি, যারা উগ্র চিন্তাধারার ধারক বাহক তাদের দ্বারাই কিন্তু এটা হচ্ছে। আবার এখানে আবার আরেকটা ঘটনাও আছে। এখানে এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এই জঙ্গিবাদের ভিতরে যুক্ত হয়ে গেছে। একটা তো এক সময় ছিল এই জঙ্গিবাদ দিয়ে আপনার বিশেষ করে সমাজতন্ত্রকে ঠেকানোর জন্য, সোভিয়েত সমাজতন্ত্রকে ঠেকানোর জন্য একটা প্রচেষ্টা ছিল। এটা ছিল আমেরিকা, এটা ছিল ইম্পেরিয়ালিস্টদের পক্ষ থেকে। পরবর্তীকালে আমরা জঙ্গিবাদের নামে কিন্তু অনেক কিছুই দেখলাম। জঙ্গিবাদের নামে দেখলাম কি, যে মানে আমেরিকা আপনার মানে এই কিছু কিছু আরব কান্ট্রির যারা শাসক ছিল, যারা ক্ষমতাসীন ছিল, তাদেরকে জঙ্গি হিসেবে মানে নানানভাবে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাই এই সমস্ত দেশগুলোকে কিন্তু পার্সোনালি দেখা যাচ্ছে যে ডিস্টেবিলাইজ করে দেওয়া হয়েছে। এখন মানে এটা জঙ্গিবাদ এক একটা রূপ ঘটছে, কিন্তু এক এক সময় এক একটা চেহারা নিচ্ছে। এই জঙ্গিবাদকে এখন ব্যবহার করা হচ্ছে কিভাবে? এখন ব্যবহার করা হচ্ছে, এখন যদি আপনি যে জঙ্গিবাদের ধরনটা, যে চরিত্রটা, এটা যদি দেখেন তাহলে এটা হচ্ছে শিয়া এবং সুন্নিদের ভিতরে একটা, ওই আলোচনায় আমরা আসবো। আমরা প্রথম আলোচনাটা শুরু করেছিলাম যে আমাদের এখানে যে বিচার, আমি ওই জায়গাটায় আসছি, আমি এই বিষয়ে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি নিয়ে একটু আচ্ছা প্রশ্নটি নিয়ে আলোচনা আসছে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি পিরিজপুরের কাউখালী থেকে খসরু বলছিলাম। জি বলেন। যে আপনার আজকে আলোচকদের কাছে প্রশ্ন, যে জঙ্গিবাদের মামলার ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা ধীর গতিতে তদন্ত, দীর্ঘ সত্যিটা এবং তথ্য উপাত্ত সঠিকভাবে উপস্থাপন না করা, এবং আমরা এও দেখেছি অনেক জঙ্গির নাম ঠিকানায় কিন্তু এক নামে, তাকে অন্য নামে কিন্তু উপস্থাপনা করায়। সেক্ষেত্রে আলোচকরা কি মনে করেন এই সকল কারণে জঙ্গিবাদরা বিচারের বাইরে থাকছে এবং খুব সহজে জামিন পেয়ে আবার জঙ্গি তৎপরতায় লিপ্ত হচ্ছে বলে কি আপনারা মনে করেন? জি ধন্যবাদ আপনাকে কবির ভাই। আমি যে জায়গাটায় আসছিলাম এই জায়গাটা এখন দেখেন, যাই হোক আমি মানে অন্য মানে আর এটা ব্যাখ্যা গেলে বিশাল ব্যাখ্যার ভিতরে যেতে হবে, আমি অত দূর যেতে চাই না। তবে একটা জিনিস আমি মনে করি যে বর্তমান জঙ্গিবাদের যে তৎপরতা, তার প্রেক্ষিতে বাংলাদেশ তার মানে ধর্মীয় কারণেই বাংলাদেশের অবস্থানটা ভালনারেবল। এখন এই যে একটা ভালনারেবল অবস্থান, এটা সরকার কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, সরকার কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সেটা কিন্তু প্রশ্ন থাকছে। আপনি যাদেরকে বিচার করা, এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে বিচারের ব্যাপার আছে, আরেকটা হচ্ছে এদেরকে কিভাবে রেসিস্ট করা যায়, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে এটাকে মানে উৎপাটিত করা যায়। এখন বিচারের সঙ্গে দুইটাই কিন্তু পরস্পরের একটার সঙ্গে আরেকটা সংশ্লিষ্ট। এখন আপনি জঙ্গিবাদের বিরুদ্ধে বা জঙ্গিদের বিরুদ্ধে আপনি তৎপরতা চালাচ্ছেন, ভালো কথা, কিন্তু বিচার যেভাবে হওয়ার কথা এবং বিচারের জন্য যে তদন্ত হওয়া দরকার, তদন্তে যে সমস্ত জিনিস বের হয়ে আসা দরকার, সেই জিনিসগুলো কিন্তু ওইভাবে আসছে না। এখন বিচার প্রক্রিয়া আমাদের দেশে কি, এটা শুধু এখানে না, আপনি মানে এখানে মানে আমি বলছি যে শুধু এই ব্যাপারে না, আমাদের সমস্ত বিচার প্রক্রিয়াটি খুব ধীরগতিতে চলে। আপনার একটা সাধারণ একটা জিনিস বৎসরের পর বৎসর পরে থাকে, যেটা আজকের ঘটনাই আমরা যেটা আমাদের প্রধান শিরোনাম ছিল, প্যারাসিটামলের মামলা 23 বছর পরে, 23 বছর নিম্ন আদালতে হলো, নিম্ন আদালতে হলো, আদালতে যাবে। 23 বছর আগে যেই মা বাবা, একজন ওষুধ প্রযুক্তিবিদ বলছিলেন 23 বছর আগে যেই মা বাবা তার সন্তানকে হারিয়েছেন, এই 23 বছর তারা নিজেরাও হয়তো হারিয়ে গেছে, এর মধ্যে এমনও হতে পারে তারা নিজেরাও হয়তো হারিয়ে গেছে। তা আপনি এই যে বহু মামলা আছে যারা জীবদ্দশায় এই মামলার রায় দেখে যেতে পারে না, অথচ আপনি দেখেন এই যে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য যে ব্যবস্থা, বিচারিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই ব্যবস্থাগুলো কিন্তু গ্রহণ করা হচ্ছে না। মানে এটা সরকারের যেটা করা উচিত সেটা করা হচ্ছে না। এটা অনেকগুলো বিচারের অনেকগুলো জিনিস আছে, আপনি যেগুলো ধরেন এখানে যদি আমরা এখানে বিএনপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়, এবং আমরা দেখি যে কিছুদিন আগেই করেছে, গত 2 আগস্ট
বিএনপির এখনকার যে মুখপাত্র আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, উনি বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, বিএনপি মনে করে যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই। উনি বলেছেন যে আমরা এসবে বিশ্বাস করি না, জঙ্গিবাদ সরকারের সৃষ্টি, রাজনৈতিক ফায়দা লুটতে সরকার জঙ্গিবাদের ধোঁয়া তুলছে, সরকার এই ফাঁদে যাতে ধর্মপ্রাণ মুসলমানরা পা না দেন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। একই ধরনের কথা 17 জুন নোয়াখালী আইনজীবী সমিতির নেতাদের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মত বিনিময়ের সময় বলেছিলেন আওয়ামী লীগ নিজেরাই জঙ্গি তৈরি করছে। এই বিষয়টি নিয়ে কি আমরা আলোচনা করতে পারি? রাজনীতিতে তো জঙ্গিবাদ নিয়ে কথা হচ্ছে, এটা তো পরস্পরের বিরুদ্ধে পরস্পরের অভিযোগ। আওয়ামী লীগ অভিযোগ করে যে বিএনপি জঙ্গিবাদ তৈরি করছে, জঙ্গি তৈরি করেছে। এখন বিএনপি পাল্টা মানে তার এই জবাবটা এইভাবে দিচ্ছে। আপনি বলছেন এটা জাস্ট কথার জন্য কথা, এইটা হ্যাঁ, এটা হলো রেটরিক। এই রেটরিকের আমি যাব না। বাস্তবতা হচ্ছে আমরা যেটা দেখছি, আমাদের তো চোখ কান সব খোলা আছে, আমরা সারা বিশ্ব দেখছি, এখানেও দেখছি যে এখানে জঙ্গিবাদ মানে আছে। এটা হয়তো কেউ কম বেশি ফুলিয়ে ফাঁপিয়ে বলতে পারে, নানানভাবে বলতে পারে, সেটা অন্য ব্যাপার, সেদিকে আমি যাব না। কিন্তু জঙ্গিবাদ আছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এখন যেটা হচ্ছে বিচার প্রক্রিয়া, বিচার প্রক্রিয়ার চেয়ে আরেকটা জিনিস আমি মনে করি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, এই জঙ্গিবাদের উত্থানের উপরে একটা মানে এটার উত্থান থেকে শুরু করে এখন এটার মানে সামনে আমি পজিটিভ অর্থে না দিয়ে মাথাচাড়া দিয়ে বলি, মাথাচাড়া দিয়ে বলেন জঙ্গিবাদ উত্থান তো আমরা বলি। তো এখন এই যে জঙ্গিবাদের উত্থান, এই জঙ্গিবাদের উত্থানটা আপনি শুরু করে এবং এই ভবিষ্যতে মানে এটা কোন দিকে যেতে পারে এবং কি আকার ধারণ করতে পারে, কি আকার ধারণ করলে কি হতে পারে, এখানে কতগুলো জিনিস কিন্তু আমার মনে হয় যে এই ধরনের একটা কমিশন করে পুরো জিনিসটি ইনভেস্টিগেট করা দরকার। আমাদের মানে অতীত এবং ভবিষ্যৎ বর্তমান নিয়ে একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং একটা রিপোর্ট। এই বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক কি বলেন? আপনি যেটা বলছেন যে একটা কমিশন, আমি আসবো আপনার কাছে আবার, কমিশনের কথা যেটা বলছেন, বা রাজনীতিতে এই কথাগুলি যে হচ্ছে, পাল্টাপাল্টি কথা হচ্ছে, যেটা আমরা একটু আলোচনা করলাম, তো এই অবস্থায় কমিশনের কথা বা কিভাবে মোকাবেলা? আপনি তো কবির ভাই আসার আগে আপনি বলছিলেন যে বিশেষ ফোর্স, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিশেষ ফোর্স গঠন করা হয়েছে। কমিশন করে কোনো কিছু লাভ হয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তার কারণ এই বিষয়টা কিন্তু পরিষ্কার যে এটা রাষ্ট্রের নিরাপত্তার বিষয় বলে। বিস্ফোরা কিভাবে না, এটা আপনি কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার বিষয় আমি যে কথাটি জোর দিতে চাচ্ছি, তার কারণটা হলো সবকিছুর ঊর্ধ্বে, সমস্ত দেশের সমস্ত রাষ্ট্রে কিন্তু সব বিবেচনার ঊর্ধ্বে থাকে রাষ্ট্রের নিরাপত্তা। নিরাপত্তার বিষয়ে এখানে একটা হুমকি সৃষ্টি হচ্ছে। যখন প্রধান দুটি দল পাল্টাপাল্টি কথা বলে তখন কি হয়? তখন এটা ভয়ানকভাবে এখানে একটা সৃষ্টি হয়, আপনার গ্যাপ সৃষ্টি হয়, বা ভয়ানকভাবে এখানে এই জঙ্গিরা সুযোগের পেয়ে যায়। কারণ যখন বড় দুই রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করে থাকে, তো তখন সেই সুযোগটা তারা পেয়ে যায়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, আপনি যে কথাটি বলেছেন, আমাদের আসাদুজ্জামান রিপন সাহেব যা বলেছেন, বা আমাদের বিএনপির চেয়ারপারসন যেটা বলেছেন, এটি কিন্তু ওনারা এই নতুন বলেননি, ওনারা কিন্তু আগেও এই কথা বলেছেন। যখন আপনার 2004 সালে আপনার বাগমারাতে এই তথাকথিত বাংলা ভাইয়ের উত্থান হলো, সে ওই যে গাছের ডালের সাথে মানুষ মেরে উল্টো দিকে ঝুলিয়ে রাখলো, সেই পত্রিকা বাংলাদেশের সমস্ত পত্রিকা ছাপা হলো, তখন ওনারা ক্ষমতায় ছিলেন। তখন কিন্তু ওনারা বলছিলেন যে জঙ্গিবাদ কিছু নাই, এটা হলো সব মিডিয়ার সিস্টেম। জামাত নেতা স্পষ্টভাবে যদি বলতো, জামাত নেতা থেকে বলা হয়েছে, জামাত নেতা মতিউর নিজামী বলেছিলেন মিডিয়ার সিস্টেম। তারপরে কিন্তু ওই জঙ্গি যে সিদ্দিকুর রহমান বাংলা ভাই, সে কিন্তু সমস্ত গাড়ি ঘোড়া নিয়ে মিছিল করে যেয়ে রাজশাহী শহরে গিয়েছিলেন, এবং তখন যে রাজশাহী শহরে যে এসপি ছিলেন মিস্টার মাসুদুর রহমান, তার কাছে স্মারকলিপি নিয়েছিলেন, তার সাথে কথাবার্তা বলে মিটিং করে আবার তিনি চলে আসছিলেন। তো এই যে বিষয়ে যে এটা কিন্তু হয় কি, আপনি যদি একটা সমস্যা সমাধান করতে চান, প্রথমে কিন্তু সেই সমস্যাটাকে স্বীকার করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আপনার প্রবলেমটা কি, তার ডাইমেনশন কত, তাদের সেই মানে কি হলে সেটাকে আমরা মোকাবেলা করতে পারি, চ্যালেঞ্জটা কত বড়, এইগুলো আইডেন্টিফাই করলে দেখা সমর্থন হবে। কিন্তু বড় রাজনৈতিক দলগুলো যখন এটা অস্বীকার করে বা দোষারোপ করে, তখন কিন্তু এই আইডেন্টিফাই করাটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। তখন আপনি কিন্তু জাতি পাচ্ছেন না। কারণ তখন দেখা যাবে যে যদি সরকার বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আপনার কারোর বিরুদ্ধে অভিযান চালায়, হয়তো দেখা গেল এক রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হলো যে এটা রাজনৈতিক হয়রানির জন্য করা হচ্ছে, আসলে কিছু না। কিন্তু সেই জন্য আমাদের গোড়াতে কিন্তু সমস্যা রয়ে গেছে, এই রাজনৈতিক সমস্যাটা। আপনি যদি দেখেন যে 20 দলীয় জোট যেটা আছে আমাদের,
নির্দলীয় জোটের উগ্রপন্থী ধর্মীয় জঙ্গি গোষ্ঠী যারা আছে তারাই কিন্তু এই জঙ্গিবাদের গোড়া। এই যে জেএমবি যেটা সৃষ্টি, এটা কিন্তু জামাতের একেবারে অঙ্গ সংগঠন। জঙ্গির এই জেএমবির যে নেতা সাইদুর রহমান, যিনি 2010 সালে গ্রেপ্তার হলেন এই বাংলা ভাই ফাঁসি হওয়ার পরে, সে কিন্তু হবিগঞ্জ জেলা জামাতের আমির থাকা অবস্থায় যা হি জাস্ট ট্রান্সফার্ড, আমরা যেরকম বলি বদলি দায়িত্ব, এবং সে তার ইসের মধ্যে এসেছে। তারপরে আপনি দেখেন যে ইসলামী ঐক্যজোট আছে তাদের সাথে। ইসলামী ঐক্যজোট কিন্তু প্রকাশ্য দিবালোকে মানিক এভিনিউতে প্রয়াত যে ইসলামী ঐক্যজোটের নেতা ছিলেন তিনি কিন্তু প্রকাশ্যে বলেছিলেন যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তো তারা কিন্তু এই দলের সাথে রয়ে গেছে। তারপরে দেখেন এই হেফাজত ইসলাম, হেফাজতের এই যে নেতা কয়েকদিন আগে গ্রেপ্তার হলেন মুফতি ইজহারুল ইসলাম, তার ওই মাদ্রাসায় যে 2013 সালে ভয়ানক যে বিস্ফোরণ ঘটেছিল, এই যে আপনার গ্রেনেড এবং বোমার। আপনি যেটা বলছেন 2013 সাল, আজকে 2015 সাল, গ্রেফতার হতে 2 বছর লাগলো কেন? সরকারের যেটা আমরা তো সেই কথা বারবার বলছি যে এখানে ভয়ানক ঘাটতি রয়ে গেছে আমাদের বাহিনী। সরি, আপনার কথার প্রেক্ষিতে একটা কথা বলি। আপনি যে কথাটা বললেন, আমি বললাম এই যে আপনার ধরেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথাবার্তা বলছে যে আছে নেই, আমি এই জন্যই বলছিলাম যে একটা কমিশন করা হলে হবে কি, একটা চিত্র মানুষের সামনে ভেসে উঠবে এবং মানুষ তখন একটা দিক নির্দেশনা পাবে। এই জন্য বলছেন ভাই আপনি তো করবেন, আপনি তো সেটা করলে যে আমি বলছি ক্ষতি হয়ে যাবে কিছু, সেটা করলে খারাপ কিছু হবে না, বাট আমি বলছি সেটা খুব একটা যে আমাদের কাজে দেবে সেটা না। কারণ আমরা এই জঙ্গিবাদটা যেটা আপনিও বলেছেন, আমরা বলছি একটা কিন্তু বিশ্বের বাস্তবতায় কিন্তু এটা বিশ্ব অঙ্গনে একটা থ্রেট হিসাবে আসছে এবং সবচেয়ে বড় একটি সংকট। তারপরে এটা আঞ্চলিক এর যোগসূত্রতা রয়ে গেছে। সুতরাং এটা কিভাবে এটাকে দমনে আনা যায় করা যায় সেটা বহুবিধ আমাদের অ্যাপ্রোচে যেতে হবে। কিন্তু যেহেতু আমরা বলেছি যে বিশ্বের যে বাস্তবতা, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, যেটা একটু ব্যাখ্যা আমি বলার চেষ্টা করেছিলাম আমার বক্তব্যের ভিতরে, সেই সমস্ত বিবেচনা করলে এই সহজে আমরা এখান থেকে বেরোতে পারছি না। সুতরাং এই যে একটা সময়, যে কত সময় আমরা এর থেকে এই উদ্বেগ মুক্ত হব, এই যে ট্রানজিশন যদি আমরা ধরি, আমরা আশাবাদী হতে চাই যে না, বাংলাদেশের মানুষ এই জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় সাধারণভাবে দেবে না, বৃহত্তর সমাজে তাদের আশ্রয় হবে না। সুতরাং আলটিমেটলি তারা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য খেলাফত বলেন বা সেই ইসলামিক রাষ্ট্র শরিয়া, তাদের পক্ষে এটা হবে না। কিন্তু তারা যেটা পারবে, আশ্রয় প্রশ্রয়ের কথা তো আপনি বললেন, আশ্রয় প্রশ্রয়ের কিন্তু একটা মূল ভিত্তি হচ্ছে অর্থায়ন। সেই অর্থায়ন আমরা কতটুকু না, অর্থায়ন তো মানে তাদের তো মানে ব্যাপকভাবে অর্থায়ন হচ্ছে, সেটা বন্ধ করতে ওনার কথার প্রেক্ষিতে আমি একটা কথা বলে দিই, ছোট্ট করে বলবো। আপনার এখানে কিন্তু একটা ভৌগোলিক ব্যাপার আছে। আপনার ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থানটা কি? বাংলাদেশ কিন্তু একটা মুসলমান প্রধান দেশ, কিন্তু এখানে একটা পকেটের মধ্যে চারদিকে যারা আছে তারা কিন্তু অন্য ধর্মাবলম্বী, তাই না? বৌদ্ধ আছে, আপনার হিন্দু ধর্ম আছে, তারা এরকমই আছে। সুতরাং এখানে আপনি যে একটা আপনার প্রশ্রয় বা আশ্রয়, একটা প্রশ্রয়ের কথা বলতে পারেন অর্থনৈতিক, কিন্তু আপনার এই সমস্ত মানে অ্যাক্টিভিটিস চালানোর জন্য যে পরিবেশটা দরকার, যে ধরনের আশ্রয়ের জন্য, সেটা কিন্তু বাংলাদেশে প্রেক্ষিতে কিন্তু সেই অবস্থানটা নেই তাদের। এটা একটা ব্যাপার। আর একটা ওই যে উনি বললেন কিছুক্ষণ আগে, বাংলাদেশের মানুষ যেহেতু মানে ধর্মীয়ভাবে খুব উদার চিত্তের, লিবারেল, সুতরাং এখানে আশ্রয় প্রশ্রয় পাওয়াটাও কঠিন হবে, একটু হবে। আমি আর বলবো না, আমি শুধু ওই ভৌগোলিক কথাটা, অর্থায়ন কি বন্ধ করা যাচ্ছে? ভৌগোলিক কথাটা বলার চেষ্টা করলাম। ডক্টর জিয়া, আপনার কাছে যে অর্থায়ন উৎসগুলি বন্ধ করা, আমরা কিন্তু বারবারই বলে আসছি, কিন্তু সেই উৎসগুলি তো বন্ধ করা যাচ্ছে না। এই যে জঙ্গিবাদ চলছে, এটা তো অর্থায়ন ছাড়া হচ্ছে না, অর্থায়নের উৎস তো বন্ধ করা যাচ্ছে না। না, আমি আসবো সেই জায়গাটা। আমি একটু যে কথাটি আমনুল্লাহ ভাই বলেছেন, সেই জায়গাটা যে পলিটিক্যাল রিটোরিক, আমরা এই কথাগুলো বলে কিন্তু অনেক সময় আমরা অনেক বিষয়কে হালকা করে দিই। ডেফিনেটলি এগুলো পলিটিক্যাল রেটোরিক, আমি সেটা বলছি না, কিন্তু আপনি কে কতটুকু পলিটিক্যাল রেটোরিক হিসেবে ব্যবহার করছে তার একটা বিষয় আছে। যে ডক্টর আসাদুজ্জামান রিপন যে কথাটি বলেছেন, আপনি যদি এই দুই দলের হিস্ট্রি দেখেন জঙ্গির সাথে কানেক্টেড, তাহলে এই যে 21শে আগস্ট বাংলা ভাই, তারপর 17ই আগস্ট শেখ হাসিনাকে হত্যা, 10 লাখ অস্ত্রের মামলা এবং জামাতকে নিয়ে সরকার গঠন, এই সামগ্রিকভাবে, এবং সর্বশেষ যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, সেখানে কিন্তু বিএনপির একেবারে প্রথম সারির নেতারা তাদের আইনজীবী হিসেবে কাজ করছে। তারা বলছে কিন্তু যে আমরা যুদ্ধাপরাধীদের স্বচ্ছ বিচার চাই। এগুলো কিন্তু পলিটিক্যাল রেটরিক।
কিন্তু তারপরে আপনি দেখেন যে হেফাজতের সময় যেভাবে সাহায্য করার কথা বলেছে, এখন আওয়ামী লীগ এই জায়গাটায় কিন্তু খুব পলিটিক্যাল রেটরিক ব্যবহার করেছে রিলেটিভলি কম, এবং সেই জায়গায় কিন্তু আপনি দেখেন যে তারা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছিল, তারা কিন্তু সেটা করেছে। ডেফিনেটলি আমি মাঝে মাঝে মনে হয়, দেখেন এটা তো সত্যি যে আমাদের দুটো পলিটিক্যাল পার্টিরই মানে অনেক অনেক ধরনের মাঝে মাঝে মনে হয় যে অনেক একটা জায়গার মধ্যে চলে এসছে, কিন্তু এই যুদ্ধাপরাধীদের বিচার দীর্ঘদিন বলা হয়েছে এই বিচার হবে না। আজকে কতদিন পরে যে এভিডেন্স অ্যাক্টের কথা বলা হয়েছে, যে এভিডেন্স অ্যাক্ট দিয়ে কি এখন সেই এত বছরের বিচার করা সম্ভব? তো একইভাবে আপনি দেখেন আওয়ামী লীগকে কি পরিমাণ লিগেসি নিয়ে তাদেরকে বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধী হত্যার বিচার, 10 ট্রাক মামলা, মানে বিচারের পর বিচার তাদেরকে করতে হচ্ছে। এতগুলো জায়গার থেকে এই যে আবার নতুন করে সেই 17ই আগস্টের বোমা হামলা বা নিকটে যে ব্লগার হত্যা, এগুলো তাদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর রকম প্রেশার। মানে একটা আপনি কল্পনা করেন যে জিয়াউর রহমানের হত্যার বিচারটা সুশাসনের জন্য এটা কত বড় জরুরি। বিএনপি কোনোদিন জিয়াউর রহমানের হত্যার বিচারটা করেনি। তো কাজেই আমি বলবো যে এটা হচ্ছে পলিটিক্যাল রিপন, মানে আসরুজ্জামান রিপনরা খুব সজ্ঞানে এই কথাটি বলেন। এই কথাটি যে শুধু বলার জন্য বলেন তা না, তারা সজ্ঞানে বলেন, কারণ তাদের ওই মিত্রটাকে ধরে রাখতে অর্থের হয়। উৎস সম্পর্কে যদি বলেন, এখন অর্থের উৎস বন্ধ না এই উৎস সম্পর্কে ডেফিনেটলি আমরা বলছি যে যেমন আবুল বারকাতের যেই মৌলবাদের অর্থনীতি, উনি অনেক আগে এটা প্রকাশ করেছেন, যে যেইভাবে উনি এটা জিনিসটা বলেছেন সেইভাবে কিন্তু আমাদের না আমাদের সোসাইটি নিয়েছে, না আমাদের রাষ্ট্র ব্যবস্থা সেটা নিয়েছে। এবং সেই জায়গায় আমি বলবো যে কারণে মানে ঐতিহাসিক লিগেসির কারণে কিন্তু যে এখানে যে একটা বড় মৌলবাদী রাজনীতিকে ধর্মের মধ্যে নিয়ে, ধর্মকে রাজনীতির মধ্যে নিয়ে আসার ফলে যে একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে। কারণ আপনি জানেন বাস্তব জায়গা কি, আপনি এই যে আজকে স্থানিক ব্যাংক থেকে শুরু করে আজকে জামাত ইসলামের এক একজন নেতার কোন সেক্টরে তাদের অর্থনৈতিক বিনিয়োগ নেই। তো কাজেই এটি ভেরি ডিফিকাল্ট। তার মানে এটাকে আমি হালকা করছি না, আমি বলছি যে ডেফিনেটলি যেমন আমানুল্লাহ ভাই একটা কমিশনের কথা বলেছেন, আমি মনে করি এই জায়গায় একটা কমিশন হওয়া উচিত, যে কোন জায়গা থেকে কত অর্থ আসে, কিভাবে আসে, শ্বেতপত্র প্রকাশ করে, এবং তার ভিত্তিতে যেটাকে আমরা বলছি যে কেউ কেউ এটা কিন্তু প্রশ্ন তুলছেন যে এগুলোকে এখন যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার হয়ে যাচ্ছে, এগুলোকে বাজেয়াপ্ত করে ন্যাশনালাইজ করা যায় কিনা। ন্যাশনালাইজ করার পাশাপাশি কিন্তু আরো অনেক ওয়েও আছে। আমরা মিলিটারি শাসকদের সময় দেখেছি কিভাবে সকল ওই যে আমরা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসির মাধ্যমে আমরা দেখেছি প্রাইভেটাইজেশন করা হয়েছে। আমরা সেই প্রাইভেটাইজেশন চাই না। এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের এখানে অনেক বিনিয়োগকারী তৈরি হয়েছে, আমাদের উঠতি এন্টারপ্রেনার তৈরি হয়েছে, তাদের মাধ্যমেও কিন্তু এগুলো মানে আমি মনে করি যে এগুলো মানে ট্রাস্ট করে বা এইভাবে করা যায়। মানে এটা খুব প্রিম্যাচিওর কথা আমি বলছি বলেই এটা করার, আমি বলছি এটা নিয়ে অনেক সিরিয়াস চিন্তা ভাবনা, কারণ হিউজ অ্যামাউন্ট অফ মানি এখানে ইনভেস্ট হয়েছে। এবং আপনি জানেন যে যুদ্ধাপরাধীদের বিচার মানে ব্যাঘাত করার জন্য কি পরিমাণ টাকা আমরা বিভিন্ন সোর্স থেকে জানি লবিস্টদের নিয়োগ করা হয়েছে, দেশি বিদেশি। তো কাজেই আমি বলবো যে সরকার এই জায়গাটা ডেফিনেটলি আপনি কারেক্টলি ধরেছেন, আমি মনে করি সরকার আরো সিরিয়াস আইডেন্টিফাই করা উচিত। এবং এটাও যে কথাটি আমি বলেছি, দুর্ভাগ্যক্রমে সরকারের মধ্যেও কিন্তু অনেক লোক আছে যারা কোনো না কোনো ভাবে এই আমরা যেটা দেখছি যে কালচার বিভিন্ন জায়গায় সরকারি দলের লোকজন, জামাত ইসলামের লোকজনকে তারা দাওয়াত করে নিয়ে আসছে, যোগ দিচ্ছে, নিয়ে আসছে, সরকারি দলে যোগ দিচ্ছে। আমি মনে করি যে জিনিসটা করতে চাইলে আপনাকে খুব সততার সাথে এবং খুবই আপনি বলছি যে আমি যেটা কমিটমেন্টের সাথে এটা করতে হবে, যেটা আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে পলিটিক্যাল কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন কমিটমেন্টের বিষয়টি পুরোপুরি না হয়ে রাজনৈতিক কথাবার্তা এই বিষয়ে বেশি হচ্ছে, এই কথাটাই আমি সেই জায়গায় বলছি না। আমি বলছি যে এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মানে আপনি প্র্যাগমেটিক হতে হবে, আপনাকে একটা ডিফিকাল্ট জায়গার মধ্যে আমরা পড়ে গেছি, যে কারণে আমরা অনেক, আপনি নিশ্চয়ই আমি নাম উল্লেখ করছি না, আমরা অনেক প্রগতিশীল লোকজনকে দেখি যে তারা মানে অ্যাঙ্করিং করছে ইসলামিক ব্যাংকের মানে সভায়, আমরা দেখছি যে সেখানে যে তারা অনুষ্ঠানে যাচ্ছেন কিন্তু তারা প্রগ্রেসিভ রাজনীতি লোন নিচ্ছেন। আমরা এটা এগুলো রিয়েলিটি বাস্তবতা। তো আমি বলছি যে এগুলোর জন্য খুব সিরিয়াস প্ল্যানিং করে দরকার। আমি মুখে এখানে সময় টিভিতে বলে দিলাম আওয়ামী লীগের লোকজন লোন নিচ্ছেন না ইসলামী ব্যাংক থেকে, যেহেতু ব্যাংকের থেকে নিচ্ছে, কিন্তু জিনিসটা হচ্ছে ব্যাংক হিসেবে কাজ করছে, তো ব্যাংক হিসেবে কাজ করছে, এবং তারা কিন্তু সবচেয়ে লার্জেস্ট প্রাইভেট ব্যাংক বাংলাদেশের, তাদের সবচেয়ে বেশি শাখা, 900-র উপরে শাখা, কোনো প্রাইভেট ব্যাংকের এত বড় শাখা নেই। আমি জাস্ট শেষ কথা বলে শেষ করছি। একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি হ্যালো, জি জি বলেন, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই। আপনার প্রশ্ন বলেন, নাম বলে। আমার নাম কাজী খলিলুর রহমান, ঢাকা ড্যামরা থেকে। জি বলেন।
আমার প্রশ্ন হলো ভদ্র মহোদয়ের কাছে, অতিথি মহোদয়ের কাছে, যে 2001 সালের পরে যে সরকার ছিল, তৎকালীন বিএনপি সরকার যে কোনো একটা অনুষ্ঠানে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে দেশে যেভাবে জঙ্গিবাদ উৎপাদন হচ্ছে, আপনি এটা দেখেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাংবাদিকদের বলল এটা সাংবাদিকদের কাল্পনিক কাহিনী, এটা কোনো দেশে কোনো জঙ্গিবাদ নাই। আমার প্রশ্ন, 2005 সালে 17ই আগস্ট সারা বাংলাদেশে একসাথে যেভাবে একের পর এক ফুটকাতারিতে বোমা হামলা করলো, এরপরেও কি খালেদা জিয়ার সারা বাংলাদেশের মানুষ কি বুঝতে পারে নাই এদেশে জঙ্গিবাদ এবং খুনিদেরকে প্রশ্রয় আশ্রয়? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা আলোচনা করছি এই বিষয়টি নিয়ে, ধন্যবাদ। জি, আমি কবির ভাইয়ের কাছে একটু আসি যে উনি কি শেষ একটা কথা আমি জাস্ট একটি কথা বলছিলাম যে আরেকটি অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা যেটি এখন সারা পৃথিবীর নেটওয়ার্কিং, আমি মনে হয় যে মানি লন্ডারিং, তারপরে বাইরের থেকে টাকা আসা, জাকাতের নামে টাকা আসা, এই সমস্ত উৎসগুলো কিন্তু গভর্নমেন্টকে খতিয়ে দেখা দরকার। কারণ আমরা দেখেছি, আমার মনে আছে আমার জীবদ্দশায় যে এই যে কল্যাণপুরের কাছে রাবেতা আল আলম ইসলামী, এখানে সেই সময় একটা জোয়ার এসেছিল যে আপনার ওই মানে ভোকেশনাল ট্রেনিং সেন্টারে, এই সেন্টারের মাধ্যমে কত টাকা এখানে এই মানে আমরা বলবো যে রাইটিস অর্গানাইজেশনের কাছে এসছে, সেটাও কিন্তু পত্রপত্রিকায় আমরা দেখেছি। তো কাজে এটা কিন্তু শেষ হয়ে যায়নি, যে কথা আমরা বলছি আমরা জঙ্গিবাদের এখন হয়তো রিলেটিভলি আমরা পত্রপত্রিকায় রিপোর্ট হয়, কিন্তু পত্রপত্রিকায় রিপোর্ট হয়, কিন্তু আমরা অ্যাকশন হতে কম আমি দেখি। সেটাই বলছি যে কবির ভাই, না, এটা যেটা হচ্ছে কি, মানে আপনার ক্যাপিটালের তো কোনো ক্যাপিটাল ইটসেলফ এর তো কোনো ধর্ম নেই। ধর্মটা হলো যারা এটা হ্যান্ডেল করে, ব্যবহার পাশাপাশি করে। এখন যে আন্তর্জাতিক ভাবে যারা জঙ্গিবাদের যে প্রসার ব্যবহার ঘটেছে, তাদের হাতে তেল আছে, তাদের হাতে স্বর্ণ আছে, যারা IS-এর ব্যবহার জি। করে তাদের ব্যাপার এটা, তারা ধর্মের এই আপনার এখন আইএসের কাছে তো আপনার তেল আছে, তারা তেল তেল আছে, বিক্রি স্বর্ণ করে। আছে, স্বর্ণ আছে, তেল আছে, বিক্রি করে, তাই না? এবং আপনি যদি মানে আল কায়দার কথা বলেন বা তালেবানের কথা বলেন, আল কায়দা তো সারা বিশ্বেই তাদের একটা আছে, আইএসের আছে। এখন আপনি এইটা বন্ধ করতে গেলে আপনি এটা মানে আপনার এই যে গ্লোবালাইজেশন, আমরা যেটা গ্লোবালাইজেশন নিয়ে তো মানে অনেক সময় খুব উৎসাহিত হই, এটার তো খারাপ দিকও আছে, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই গ্লোবালাইজেশনের কারণে আপনি তো পুরো বিশ্বটা উন্মুক্ত, এবং উন্মুক্ত টাকা তো যেদিকে স্রোতে যাবে ওই দিকেই যাবে। টাকা তো আপনি আটকাতে পারবেন না, কেউ আটকাতে পারে না, পৃথিবীর কেউ কিন্তু কোনো দেশই বলতে পারবে না। ইভেন চীনের মতো কম্পার্টমেন্টালাইজড একটা ইয়েতেও কিন্তু সেখানেও কিন্তু তারা বলতে পারবে না যে আমরা টাকা আটকাতে হবে, টাকা কেউ আটকাতে পারবে না। এখন টাকা যেদিকে স্রোত আসবে ওই দিকেই যাবে। এখন আপনি যে জিনিসটা হচ্ছে যে টাকা যারা এই টাকাটা যারা ব্যবহার করে তাদেরকে ধরতে হবে, যারা এই টাকাটা ব্যবহার করছে, যাদের ব্যবহারের জন্য আসছে তাদেরকে ধরতে হবে। টাকা আপনি বেশি দিন আটকে রাখতে পারবেন, এটা নানান পথে চলে আসবে। তবে হ্যাঁ, অবশ্যই তো কেয়ারফুল থাকতে হবে যাতে করে এইভাবে টাকা না আসে, সেটা তো অবশ্যই ঠেকানোর চেষ্টা করতে হবে। তবে টাকা যাদের জন্য আসে, যারা ব্যবহার করবে, তাদেরকে ঠেকানোটাই হচ্ছে মুখ্য। টাকাটা কিন্তু এখানে আমি মনে করি হ্যাঁ, অর্থায়ন তো একটা বিশাল ব্যাপার, অর্থায়নটা একটা বিশাল ব্যাপার, এটা তো নিঃসন্দেহ। কিন্তু যারা এই বিশাল এই অর্থায়নের ব্যাপারটা যারা ব্যবহার করে, তাদের যদি ঠেকাতে পারেন তাহলে ওটা বন্ধ হবে। তারা ঠেকাতে না পারলে আপনি ওইটা বন্ধ করতে পারবেন না কোনোভাবেই, কিন্তু ওটা আসবেই। এই অর্থায়নের কথা তো বিভিন্ন সময় আলোচনায় আসে। আমরা দেখি পশ্চিমবঙ্গের ইলেকশনের সময় যে সারদাকাণ্ড যেটা বলা হয়, সেটা জামায়াতের অর্থায়ন হয়েছিল পশ্চিমবঙ্গের নির্বাচনে, এবং তারা আবার পাল্টা এখানে বাংলাদেশের নির্বাচনের সময় যেটা পত্রিকায় এসেছিল যে ওইখান থেকে রাজশাহীর যে এমপি, উনি বলেছিলেন যে কিভাবে ওইখান থেকে গান পাউডার আসছে তার বিনিময়ে। তো সেই বিষয়গুলো তো বিভিন্ন সময় আসছে, কিন্তু মানে যেভাবে অ্যাড্রেস করা উচিত, যেটা দমন করা উচিত, সেই জিনিসটি তো কখনোই ওইভাবে হয়নি। আপনি একটু আমাকে একটা কথা একটু আমাদের জিয়া ভাইয়ের কথা সূত্র ধরে একটা কথা বলে আমি এই কথাটি বলছি যে গত 6 থেকে 6.5 বছর আমাদের বাংলাদেশের কিন্তু জঙ্গির নিয়ন্ত্রণ এবং জঙ্গিদের যে দমন, এই কাজটি কিন্তু রাজনৈতিক যে সদিচ্ছা তার কিন্তু কোনো অভাব পরিলক্ষিত হয়নি, এবং এটি কিন্তু সারা বিশ্বে এখন প্রশংসিত। আপনি দেখেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে তাদের বাৎসরিক যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে কিন্তু তারা উল্লেখ করেছেন যে বাংলাদেশ জঙ্গিবাদ দমনে একটি মানে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে এবং উদাহরণ সৃষ্টি করার মতো সফলতা দেখিয়েছে। সেই কারণে এটা যখন হয় তখন তো আমাদের
না, একটি বড় আমি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি- বলা হয় এই সার্টিফিকেট নেওয়ার জন্যই জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, তখন কি করবেন আপনি? এখন সে কথা তো আমরা একটু আগে আলোচনা করলাম যে রাজনৈতিক দলগুলো, সে কারণে আমরা বলি যে বাংলাদেশে কিন্তু এই জঙ্গি তৎপরতা দমনের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ, আমি একজন নিরাপত্তার পর্যবেক্ষক হিসেবে মনে করি, বাংলাদেশের রাজনৈতিক যে চরম বিভাজন, আদর্শিক বিভাজন, একেবারে 180 ডিগ্রি উল্টা দিকে দুটি পক্ষ, সেখানে রাষ্ট্রীয় যে আমাদের দর্শন সেখানেই ভয়ানক অপোজিট অবস্থানে। সুতরাং এইখানে হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই জন্য কিন্তু আমরা এই যে সমস্ত বিচার বিশ্লেষণ করে, এবং যারা আমাদের প্রবীণ যারা রাজনীতিবিদ আছেন, আইনজীবী আছেন, তারাও কিন্তু বলেছেন যে এই রাজনীতিতে বিএনপি যদি জামাতকে ত্যাগ করে দেয়, আমার মনে আছে যে ওই যে আমাদের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম, তিনি কিন্তু বলেছিলেন যে যদি বিএনপি জামাতকে ছেড়ে দিলে রাজনৈতিক সমস্যা 50% সলভ হয়ে যায়। আমরা কিন্তু মনে করি পর্যবেক্ষক, নিরাপত্তার পর্যবেক্ষক হিসাবে, বিএনপি যদি এই দলগুলোকে ছেড়ে দেয়, বাকি দল কথা আমরা বলছি না, যারা ঘোষিত তারা তো সেফ ডিক্লেয়ার, যেমন মানুষের স্বঘোষিত খুনি না, আমরা বঙ্গবন্ধু স্বঘোষিত খুনি দেখেছি। বিএনপি তো বলছে যে সরকার নিষিদ্ধ করলে ছাড়াছাড়ি। না, নিষিদ্ধ করার বিষয়টি না, এটা তো আপনার, আমরা বলছি যে তারা স্বঘোষিত দল, তো স্বঘোষিত দল হয়ে এটা তো ওই সে দোষারোপে যে লাভ নেই, সবাই ত্যাগ করেন না তাদেরকে। যারা স্বঘোষিত দল তাদেরকে বলেন যে ভাই স্বঘোষিত জঙ্গি তৎপরতার দল, একটু আগে আমি বললাম যে তারা তো ঘোষণা দিয়েছে যে আমরা তালেবান হবো, এই দেশকে আমরা আফগানিস্তান বানাবো, তো সেই সমস্ত দলগুলোকে সাথে রেখে সমস্যা হবে কি করে? বিএনপি বলছে যে সরকার যারা স্বঘোষিত দল তাদেরকে নিষিদ্ধ করলেই তো আর ত্যাগ করার প্রশ্ন আসে না। এই কথাটা কিন্তু আমি বারবার বলছি যে এক অদ্ভুত, মানে সিদ্ধার ভাইয়ের সাথে আমি টোটালি একমত, যে এক অদ্ভুত একটা অবস্থার মধ্যে আমরা বাস করছি। পৃথিবীর কোনো দেশ নাই যারা একটা দেশ স্বাধীন করেছে এভাবে সেই দেশের মূল চেতনাকে বিসর্জন দিয়ে অন্য আদর্শের রাজনীতি করে, এটা আমাদের দেশে হয়েছে। তো আলটিমেটলি সেই জায়গাটাই কিন্তু মূল সমস্যা। এখন বিএনপি এটা বলছে যে এসব করছে, কিন্তু বিএনপির অ্যাক্টিভিটিসে কিন্তু দেখেন তারা বলছে নিষিদ্ধ। বিএনপি মানে এই কাজটি কি শুধু আওয়ামী লীগের দায়িত্ব? আপনার এই আওয়ামী মানে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, এটা তাদের দায়িত্ব, সমস্ত হত্যার বিচার করতে হবে, এবং নিষিদ্ধ করা এটাও আওয়ামী লীগের দায়িত্ব। না, এটা আমি আওয়ামী লীগের দায়িত্ব বলি না, আমি যেটা বলি যে আপনি তো আওয়ামী লীগের তো দায়িত্ব আছে। হ্যাঁ, বিএনপি তারা যদি জামাতকে পরিত্যাগ করতে পারে ভালো কথা, কিন্তু আওয়ামী লীগের তো দায়িত্ব আছে, যেহেতু তারা শাসন ক্ষমতায় আছে, তারা তো নিষেধ করার মতো তারা এক্সিকিউটিভ এখন পাওয়ারই তাদের আছে। এখন যে পর্যায়ে আছে এটা নিষিদ্ধ করার মতো এক্সিকিউটিভ ক্ষমতা দিয়ে এনাফ। আর একটা কথা আমি বলবো, সেটা হলো এই, একই সঙ্গে আপনি আশা করেন বিএনপি এটা ত্যাগ করা উচিত তাদেরকে? আমি তো বললাম সেটা যে বিএনপি মানে, আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু এই যে এখানে সবাই আলোচনা করলেন, এই যে দেশটা 80 ডিগ্রিতে মানে বিভক্ত হয়ে গেছে, সরি 180 ডিগ্রিতে বিভক্ত হয়ে গেছে। তো এখন এই যে অবস্থাটা, এই বিভক্তি নিয়ে তো আপনি এটা মোকাবেলা করতে পারবেন না, যেটা কিন্তু আমরা দেখছি এই বিষয়টি আমাদের রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি এটা হলো রাজনৈতিক, আমরা জঙ্গিবাদ মোকাবেলা আমাদের দলগুলোকে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।